আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলছে লকডাউন। এই লকডাউনে আমি বাসায় আছি। আশা করছি আপনারাও বাসায় আছেন, সচেতন আছেন, নিরাপদে আছেন। এই সময়টাতে আমার থাকার কথা ছিল যশোরে এবং ময়মনসিংহে, দুটো জায়গা আমার যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি লকডাউনের কারণে। এবং আমি জানি যে আপনারা অপেক্ষা করছেন আমার গগলস কৃষি কথা চ্যানেলের নতুন ভিডিওর জন্য, কিন্তু লকডাউনের জন্য ভিডিওগুলো দিতে পারছি না সময় মতো। তো যেহেতু আমি এই লকডাউনে বাসায় আছি আর অনেকটা সময় আমি আপনাদের কাছ থেকে দূরে আছি, যার কারণে যে আপনাদের কাছ থেকে বেশিক্ষণ আমি তো দূরে থাকতে পারি না, তাই ভাবলাম যে এই লকডাউনে আমি বাসায় বসে কী করছি সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। গগলস কৃষি কথা চ্যানেলে আমার যে ভিডিওগুলো যায় তার পাশাপাশি আমার এই ভিডিওগুলো যাবে, তাই এই ভিডিওগুলোর নাম দেওয়া হয়েছে কৃষি কথা লকডাউনে গাছ লাগাই। এই লকডাউনটার আগে কিন্তু ঢিলেঢালাভাবে একটা লকডাউন চলছিল, তখনই আমরা জেনেছি যে এরকম একটা লকডাউন আসছে যেখান থেকে আমরা দেশের বিভিন্ন জেলায় আমরা যেতে পারবো না। তো তখন আমি ভেবেছি যে আমি এই লকডাউনের সময় আমি কি করব না করব। তো তখন আমি আমার যা যা দরকার ছিল আমি সব কিনে এনেছিলাম, কারণ আমি চাচ্ছিলাম না যে এই লকডাউনের সময় বাসার বাহিরে যেতে, তাই আমি সব কিছু আগে থেকেই করে রেখেছিলাম। তো যাই হোক, আগে আপনাদের আমি আমার বেলকনিটা দেখিয়ে নিয়ে আসি, যে ভিডিওটি আমি আগেই করে রেখেছিলাম, এরপরে আরও অনেক কথা হবে। আর আমি দেখাতে চাচ্ছি এই জন্য, কারণ আমার বেলকনিতে যে গাছগুলো আছে সেই গাছগুলো আমি দেশের বিভিন্ন জেলা থেকেই নিয়ে এসেছি। আমি একটু আমার গাছগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই এবং কি অবস্থা আমার বেলকনিটার সেটাই আপনাদেরকে দেখাই। চলুন দেখে আসি। এই রাধাচূড়া গাছটাতে সবসময় প্রায় ফুল ফুটেই থাকে, কিন্তু এখন ফুল ফোটা নেই। ওই কর্নারটাতে একটু কলি আছে, ফুল ফুটবে হয়তো আর 3-4 দিন পরে। রাধাচূড়া গাছের সাথে না আমার মনে হয় আমার একটা আত্মার সম্পর্ক আছে, কেন আমি জানি না। রাধাচূড়া, কৃষ্ণচূড়া আমার ভীষণ ভালো লাগে। ওদের এই গাছগুলো দেখলেই না আমার অন্যরকম একটা শান্তি লাগে। আচ্ছা, আর এই গাছটা আমি পিরোজপুর থেকে এনেছি, করলাম। আর এইখানে আমি একটু চলে আসি শিউলি, মানে আমার বারান্দায় যেই যেই গাছগুলো আছে সেই গাছগুলো আমার খুবই কাছে। শিউলি গাছটা আমি এনেছি পাটা থেকে এনেছি। আর এইখানে একটা আছে ডেজার্ট রোজ, ওকেও আনা হয়েছে পিরোজপুর থেকে। হ্যাঁ, পিরোজপুর থেকে। ও এখন খানিকটা অসুস্থ আছে, কারণ ওকে আমি আমার ঘরে রাখি। তো ঘরে রাখলে যেটা হয়, আলো বাতাস না পেয়ে শুকিয়ে যেতে চায়, যেমনটা হয়েছে। ও এখন বলছে যে আমাকে আলো দাও, আমাকে বাতাস দাও, আমাকে বাইরে নিয়ে যাও। এর জন্য ওকে আমি বাইরে নিয়ে এসেছি। ও কদিন এখানে থাকলে আবার সুস্থ হয়ে যাবে, তারপরে আমি আবার আমার ঘরে নিয়ে যাব। এখানে কচু গাছ, মানে আমার ঘরে এরকম কিছু কিছু গাছ আছে যেগুলো আমি বাইরে থেকে মানে কুড়িয়ে নিয়ে এসেছি। কারণটা হচ্ছে যে আমার ভাল লাগে, আমার এরকম একদম নর্মাল কিছু গাছ আমার খুব ভাল লাগে। যেমন এর আগে আমি একটা দেখিয়েছি ছোট্ট একটা কলা গাছের চারা আমি ওকে এনে রেখেছি। কচু গাছ আছে, তারপরে এই একটা দেখালাম। আচ্ছা, এইখানে একটা দেখো, এটা হচ্ছে ফুল গাছ, ওকে আমি এনেছি নওগাঁ থেকে। নওগাঁ সমীর রানা ভাইয়ের সমন্বিত কৃষি খামার থেকে আমি এনেছি, যার বিশাল বড় সুন্দরী বাগান আছে, বা অন্যান্য অনেক কিছুই আছে, তার থেকে আমার নিয়ে আসা। দেখেন খুবই সাধারণভাবে ওকে রাখা হয়েছে, মানে চারা অবস্থায় এনে ওকে জাস্ট আমি এই টপটা, এটা টপটা প্লাস্টিকের একটা পটে এনে রেখে দিয়েছি। তারপরে ও ওর মতো করে বেড়েছে, ফুল এসেছে, ফল এসেছে, এবং এই গাছের ফুল আমার পরিবারের সবাই খেয়েছে এবং খেয়ে সবাই পাগল হয়ে গেছে, কারণ এখানে কিছুই নেই। এই মাটিটাতে একটুখানি জৈব সার দেওয়া ছিল, ওইটাতে ওর মতো করে ফল হয়েছে, খুবই মজার ফল ছিল। আর আপনারা সবাই জানেন যে ফল পাড়ার পরে অবশ্যই গাছটাকে প্রুনিং করানো জরুরি, নতুন করে যদি ফল পেতে হয়। তো সেটাই আমরা করেছি। প্রুনিং করার পরে এখন গাছে নতুন নতুন কুশি বেরিয়েছে। আশা করছি খুব শীঘ্রই আবার এই গাছ থেকে আমরা কুল খাবো। আর এইখানে একটা ইফোরবিয়া আছে, এটা এখানকার কোনো নার্সারি থেকে এনেছি, এটা অন্য কোনো জেলা থেকে নিয়ে আসা হয়নি। আর এই কর্নারে যেটা, এটাও আমি পিরোজপুর থেকে নিয়ে এসেছি। এটা আমার খুবই পছন্দের একটা ফুল গাছ, অ্যারোমেটিক জুঁই।
মানে খুবই মিষ্টি একটা ঘ্রাণ আসে। অলমোস্ট সারা বছর আমি দেখছি ফুল আসছে, আপনারাও দেখছেন। এই যে কিছু কিছু ফুলের মুকুল বেরিয়েছে, আচ্ছা নতুন নতুন ওর ডাল বের হচ্ছে, নতুন নতুন ফুল আসছে, ভালো খুব ভালো। ওর মতো করে আছে। আমরা মানে যত্ন নিতে পারছি না বলে এই অবস্থা। যদি যত্ন নিতে পারতাম ঠিক করে তাহলে অনেক সুন্দর হতো। দেখলেন তো আমার বেলকনির কি অবস্থা, একেবারেই খারাপ অবস্থা। তারপর বেলকনিটাকে কিছু একটা করতে হলে তো অবশ্যই আমাকে বাজারে যেতে হবে। বাজারে না গেলে তো আমি বীজ বা চারা কিনতে পারবো না। রেডি হয়ে গেলাম, বাসা থেকে বের হতেই আমার সাথে দেখা হলো আমার পুইর সাথে। এই মোরগটাকে আমরা খাওয়ার জন্য এনেছিলাম, কিন্তু আনার পরে আর আমরা ওকে খেতে পারছিলাম না। মনে হচ্ছিল যে না, ওকে 2 দিন রাখি, 3 দিন রাখি, এরকম আর কি। তারপরে ওকে আমাদের ঠিক দরজার সামনে রাখা হয়, খাবার দিচ্ছিলাম, পানি দিচ্ছিলাম। তারপরে আমি বাসা থেকে বের হওয়ার পরেই একজন রিক্সাওয়ালা ভাইকে ডাকলাম। ডাকার পরে জিজ্ঞেস করলাম যে আপনার জানা মতে আশেপাশে কি কোনো নার্সারি আছে কিনা। তো উনি বললেন যে কয়েকটাই আছে। তো আমি বললাম যে কাছে কোনটা আছে। তো কাছে বললো যে এখানে একটা আছে। আমি গেলাম। যাওয়ার পরে দেখলাম যে খুব ছোট একটা নার্সারি, ওইখানে মানে অনেক বড় কিছু করা হয়নি। মানে বোঝা যাচ্ছিল যে আশেপাশে যে বিল্ডিংগুলো আছে ওইখানে আমরা দেখলাম যে ছাদ বাগান করার জন্য যে ধরনের গাছ দরকার সেই গাছগুলোই আছে। আমি ঘুরতে ঘুরতে দেখলাম যে লেবু গাছ দেখে তখনই আমার মনে হলো যে আমি একটা লেবু গাছ কিনে নিয়ে যাই, এই একটা লেবু গাছ থেকে আমি চারা তৈরি করব। তো আমি ওখানে যিনি আছেন নার্সারিতে, যিনি কাজ করেন, ওনাকে ডেকে নিয়ে আসলাম। ডাকার পর আমি জিজ্ঞেস করলাম আপনার কাছে কি কি জাতের লেবু গাছ আছে। উনি বললেন আমার কাছে 2টো জাত আছে, একটা সিডলেস লেবু আর একটা হচ্ছে কাগজি লেবু। উনি নিজেই বললেন যে আপা কাগজি লেবুটা নিয়েন না, এটা তো সারা বছর হবে না, বছরে একবারই হবে, আপনি সিডলেস লেবুটা নিতে পারেন। আমার কাছেও মনে হলো যে হ্যাঁ আমি সিডলেস লেবুটাই নিয়ে যাই। তারপরে দাম জিজ্ঞেস করলাম, বললো 220 টাকা। আমি বললাম 220 টাকা? একেবারে কিন্তু ছোট্ট একটা চারা, বেশি বড় না। তো বললাম যে 200 টাকায় দেন। দিতে চাইছিল না, একটু জোরাজুরি করার পরে দিল। তারপর মাটি, গাছ এবং যা যা দরকার আমি কিনে বাসায় চলে আসি। চলে আসার পরে একদম আমার সিঁড়ি ঘরটা যেখানে, ওইখানে সবকিছু গুছিয়ে নিয়ে বসেছি। বসে তারপর কাজ শুরু করে দেই। যেটা হচ্ছে আমি এখানে বালি কিনে এনেছি, তারপরে মাটি কিনে এনেছি, মাটিটার সাথে জৈব মানে গোবর সারটা মিক্সড করা আছে, এবং টব এনেছি। আপাতত আমার এই একটা টব লাগবে। আর এখানে কিছু জিনিসপত্র আছে, যেহেতু এর আগে আমার কোনো অভিজ্ঞতাই ছিল না বা বাসায় আসলে ডাল কাটার মতো কিছু নেই, তাই আমি এই 2টো নিয়েছি। দেখা যাক এই 2টো দিয়ে কাজ করা যায় কিনা, আসলে এর আগে তো করিনি। আর বাসায় যা আছে আমি তাই দিয়েই চেষ্টা করছি। এরপর আস্তে আস্তে যা দরকার হবে আমি সব কিছুই কিনবো। প্রথমেই টবটাকে ছিদ্র করে নিয়েছি, 3টা ছিদ্র করে নিয়েছি। পানিটাকে পাস করতে হবে, যার কারণে এটা করতেই হয়। আপনারা সবাই জানেন এটা খুবই সাধারণ একটা ব্যাপার, কিন্তু গাছের জন্য আবার অনেক বড় একটা ব্যাপার। ছিদ্র করে নিয়েছি। এখন আমি মাটি নিচ্ছি। ঢাকা শহরে ভালো মাটি পাওয়াটা খুবই দুষ্কর একটা ব্যাপার, কিন্তু কোনো নার্সারিতে যদি ভালো মাটি পেয়ে যাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা। কারণ অবশ্যই গাছ ভালো বা সুস্থ রাখতে হলে ভালো মাটি তো প্রয়োজন। এই যে দেখেন মাটির সাথে গোবর মিক্সড করা আছে, যেটা ওরা বলে দিয়েছিল। কারণ আমি কেনার সময় তো আর বস্তায় খুলে দেখার অপশন ছিল না, কিন্তু এখানে এসে দেখলাম যে না, সত্যি ওরা মাটির সাথে গোবরটা মিক্সড করে দিয়েছে। চারা তৈরি করার জন্য আসলে যেরকমটা দরকার, মানে একটু জৈব সার, মানে 10 ভাগ জৈব সার,
90% মতো বালি হলেই হয়ে যায়। কিন্তু আমি যেটা করেছি যে মাটিটার সাথে একটু গোবর সার যেহেতু মিক্স করা আছে, আমি মাটিটা 10 ভাগ রেখেছি এবং ওই ভাগ আমি বালি রাখার চেষ্টা করব। একটা জিনিস আমি একটু বলে রাখি যে এই যে চারা তৈরি করার সময় সব কিছু কিন্তু জীবাণু নাশক দিয়ে পরিষ্কার করে নিতে হবে, জীবাণুমুক্ত করতে হবে। ইভেন এই বাড়িটা পর্যন্ত জীবাণুমুক্ত করে নিতে হবে, ধুয়ে নিতে হবে। তা আমাকে যার কাছ থেকে আমি নিয়ে এসেছি সে বলেছে একেবারে ফ্রেশ আছে। যেটুকু মাটি আর বালি এখানে আছে আমার মনে হয় চারার জন্য, আমি যে কত চারা তৈরি করবো তার জন্য এটুকুই এনাফ, এর বেশি দরকার নেই। আচ্ছা, এবার যেটা করতে হবে, আমি আজকে কাছে নিয়ে নিচ্ছি। চারা তৈরি করার কিছু নিয়ম তো আছে, তাই না? যে শুরু থেকে দেখা যায় যে এই ডালটা একেবারেই নরম, এই ডালটা নরম, এটা কোমল ডাল, এটা হচ্ছে আধা শক্ত, এটা হচ্ছে আধা শক্ত, আর এই জায়গাটা একেবারেই শক্ত। চারা তৈরি করার জন্য এমন একটা ডাল বেছে নেওয়া উচিত যেখান থেকে খুব সুন্দরভাবে কুশি বের হবে। দেখেন এই ডালটা একটা ডাল লম্বা, তো এটা থেকে যদি আমি চারা তৈরি করি আশা করছি এর যে চোখ আছে এই চোখ দিয়ে নতুন নতুন কুশি বের হবে যদি আমি তৈরি করতে পারি জিনিসটা। তাহলে এটা কাটতে হবে, এখান থেকে কাটতে হবে। আমি একটা ডাল নিয়েছি, আমি ডালটা নিয়ে এই ডাল থেকে আমি আশা করি যদি চারটা, একটা দুইটা তিনটা চারটা করে চোখ রাখি তাহলে এখান থেকে আমি মোটামুটি তিনটা চারা তো তৈরি করা যাবেই যাবে। আমি একটু পাতাগুলো কেটে নিই। আচ্ছা, যেটা আমি বলছি, এই যে আমি যে ছুরিটা ব্যবহার করছি কাটার জন্য, অবশ্যই এটা জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করে নিতে হবে, কারণ আমরা সবাই জানি এই শুরু থেকেই যদি জীবাণুমুক্ত রাখা যায় ডালটাকে, চারাগুলোকে, তাহলে সেটাই কিন্তু পরবর্তীতে ভালো একটা ফলাফল দেয়। আর শুরুতেই যদি জীবাণু পড়ে যায় তাহলে আর সেখান থেকে ভালো কিছু আশা করা যায় না। আমি এই ডালটা থেকে আগেই বলেছি 3টা চারা তৈরি করার চেষ্টা করব। আচ্ছা, আমার ডালগুলো কাটা হয়ে গেছে, কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে নিচের অংশটা যেটা আমরা মাটিতে দেব সেই অংশটা একটু কোণাচে করে কাটতে হবে যাতে শিকড়টা বের হয়। এতক্ষণ এই কেচিটা দিয়ে আমি কাটার চেষ্টা করেছি বা কেটেও ফেলেছি, কিন্তু এখন যেটা হচ্ছে আর করা যাবে না। কারণটা কি, এই যে কেচি দিয়ে আমি যখনই কাটতে যাচ্ছি এটাতে সেরকম একটা ধার নেই, যার কারণে এই যে অংশটা এটা ফেটে যাচ্ছে। টিস্যুটা যদি ফেটে যায় তাহলে তো আর আমার এখান থেকে শিকড়টা বের হবে না। আমার ক্যামেরায় যিনি এখন আছেন আমি এখন তাকে দোকানে পাঠাবো কেচি অথবা যেটা বলছিলাম ডাল কাটার জন্য যে সরঞ্জামটা ব্যবহার করা হয় সেটা নিয়ে আসতে। একটু অপেক্ষা করেন। কি আসো? আচ্ছা, যেইটা ব্যবহার করা হয় মূলত সেটা আমরা পাইনি, না পাওয়ার কারণে এইটা নিয়ে এসেছি। দেখা যায় কি এটা দিয়ে কাটা যায় কিনা। আসলে মূল ব্যাপারটা হচ্ছে যেটা দিয়ে কাটা হবে সেটা যাতে একবারে কাটে, মানে ওই যে অনেক সময় পচায় কাটা না, ওইটা যাতে না হয়। আমি আস্তে আস্তে কৃষানি হয়ে যাচ্ছি। আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি। আহা, আচ্ছা, আমার তৈরি হয়ে গেছে, কাটিংটা হয়ে গেছে। একেবারে ডাল থেকে কোনো হরমোন নাই, একেবারে ডাল কেটে আমি চারাটা তৈরি করার চেষ্টা করছি। যখন আমি মাটিতে চারাটা দেব তখন এরকম না একসাথে মাটিতে
প্রবেশ করানো না, এটার জন্য আমরা একটু আলাদা করে মাটিটা একটু হালকা করে নিচ্ছি। এই যে এই পাশটা আমি একটু হালকা করে নিই, তারপরে দর্শক আজকে এই চারা তৈরি করতে করতে বা নার্সারিতে গিয়ে চারা নিয়ে আসা, লেবুর চারা নিয়ে আসা, টব কিনতে কিনতে আসলে সারাটা দিনই চলে গেছে। ভিডিওটা বানাতে বানাতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। এই জন্য আমার ক্যামেরাম্যান এখন এক হাতে আলো আর ল্যাম্প ধরে আছে, আরেক হাতে ক্যামেরা ধরে আছে। বোঝেন কত কষ্ট করছে। এই যে আমি এইখানে পলি দিয়ে এটা আটকে রাখতে হবে। পলিটা দিয়ে আর্দ্রতা রক্ষা করবার জন্য এই পলিটা দিয়ে রাখতে হবে। যাতে ভেতরে আলো বাতাস ভালোভাবে না করতে পারে, আটকে দিতে হবে। এভাবে পটটা বেঁধে দিতে হবে। এখন আমি পরে বেঁধে দেবো। আর এটা এমন জায়গায় টবটা রাখতে হবে যেখানে আলো বাতাস প্রবেশ করতে না পারে, এমন একটা জায়গায় রাখতে হবে। এবং মাঝে মাঝে দেখতে হবে যে পানিটা শুকিয়ে গেছে কিনা, মাটিটা যাতে একটু হালকা ভেজা ভেজা থাকে, একেবারে যেন শুষ্ক না হয়ে যায়, তাহলে শিকড়টা গজাতে পারবে না। আশা করছি যে আজকে থেকে 12 থেকে 14 দিনের মাথায় অন্তত শিকড়টা গজাবে বা এখান থেকে নতুন কিছু নতুন পাতা বের হবে, খুশি বের হবে আশা করছি। এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে অন্য একটি ভিডিওতে। যাবার আগে বলছি যে লকডাউনের জন্য যে নির্দেশনা দেওয়া আছে, এই নির্দেশনাগুলো যদি মানি তাহলে আমাদের ভবিষ্যৎটাই কিন্তু সুন্দর হবে। রমজান মাস চলছে, আমি রোজা রাখছি, নামাজ পড়ছি, সবার জন্য দোয়া করছি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে ভালো